হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরআরবি জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে সিবিটি ওয়ানের সমস্ত কেমিস্ট্রির কোশ্চেন। যেমন আমরা আগের ভিডিওগুলোতে যেমন আমরা কমপ্লিট করেছিলাম এএলপির সমস্ত এএলপি জেই এবং টেকনিশিয়ানের সমস্ত বায়োলজির কোশ্চেন। দেন আমরা যে আরআরবি এএলপির আবার কেমিস্ট্রি কোশ্চেন কমপ্লিট করেছি। এরপর আমরা আজকের আমরা যেটা কমপ্লিট করতে চলেছি সেটা হলো জেইড মানে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের যাবতীয় কোশ্চেন্সগুলো। এরপর আমরা যেটা কমপ্লিট করব সেটা হলো টেকনিশিয়ানের কেমিস্ট্রি, টেকনিশিয়ানের ফিজিক্স এবং ওই এলপির ফিজিক্স আর জেইর ফিজিক্স। তো মোটামুটি কমপ্লিট করলে আমাদের আপকামিং এই যে এক্সামগুলো হয়ে গেল তার জন্য যে সায়েন্স রিলেটেড যে কোশ্চেন্সগুলো সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমরা চর্চার মধ্যে থাকবো এবং দেখতে পাবো যে কিরম টাইপের কোশ্চেন এসছে এবং কোন বই থেকে এসছে, এবং আমি যে এনসিইআরটি বই পড়েছিলাম তা সেখান থেকে কোশ্চেনের প্যাটার্ন কেমন কী এসছে এগুলো তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এবং এটা তোমাদের আপকামিং এনটিপিসি গ্রুপ ডি এবং এছাড়া আরও এলপির যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানের আবার যে নোটিফিকেশান আসতে চলেছে তার জন্য কিন্তু খুব উপযুক্ত হতে চলেছে, কারণ রিসেন্ট হয়ে যাওয়া এক্সামগুলোতে তোমরা দেখেছো কাট অফ কেমন আসছে। সুতরাং প্রিপারেশন সেই লেভেলের রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের সাফল্যে তোমরা মুখ দেখতে পাবে। যাই হোক, তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি, লেট স্টার্ট। তো প্রথম কোশ্চেন চলে আসছে, যখন পটাশিয়াম আয়োডাইডের দ্রবণের সাথে লেড নাইট্রেট বিক্রিয়া করে কী পাওয়া যায়? হোয়েন অ্যাকোয়াস সলিউশন অফ দ্য পটাশিয়াম আয়োডাইড তার সাথে যখন লেড নাইট্রেট বিক্রিয়া করে পাওয়া যায় কি? বলা হয় যে কি পাওয়া যায়, যে লেড আয়োডাইড পটাশিয়াম নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের সাথে মানে কেআই এর সাথে যখন আমরা বিক্রিয়াটা হবে এরকম, কেআই এর সাথে যখন লেড নাইট্রেট PbNO3 বিক্রিয়া করে বিক্রিয়া করে তো উৎপন্ন হয় লেড আয়োডাইড PbI প্লাস KNO3 3KNO3 বা এরকম একটা কিছু উৎপন্ন হয়ে থাকে, KNO3 উৎপন্ন হয়। যাই হোক, তারপরে চলে আসছে, বলা হয় তাহলে কি হলো অ্যান্সার হলো যখন বলা হয় লেড আয়োডাইড উৎপন্ন হয়ে থাকে। প্লাস্টার অফ প্যারিসের সাথে জলের বিক্রিয়াতে কোন ধরনের রাসায়নিক পরিবর্তন দেখা যায়? হোয়েন প্লাস্টার অফ প্যারিস ইজ মিক্সড উইথ ওয়াটার, যখন জলের সাথে প্লাস্টার অফ প্যারিস বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? তো প্লাস্টার অফ প্যারিসের সাথে জলের বিক্রিয়াতে হোয়েন প্লাস্টার অফ প্যারিস ইজ মিক্সড উইথ দ্য ওয়াটার ইট আন্ডারগো হুইচ অফ দ্য ফলোইং চেঞ্জেস? ইট লুজেস অল ইটস ওয়াটার মলিকুল, তার সমস্ত জল ছেড়ে দেয়। ইট প্রডিউসেস এ গ্যাস, ইট চেঞ্জেস ইন্টু জিপসাম অ্যান্ড ইট ডিসলভ দ্য কমপ্লিটলি। তো প্লাস্টার অফ প্যারিসের সাথে যখন হচ্ছে কি এর বিক্রিয়া হয় তখন প্লাস্টার অফ প্যারিসের সংকেত হলো ½ বলা হয় CSO4 ক্যালসিয়াম সালফেটের সাথে ½ প্লাস্টার অফ প্যারিস। এর সাথে যখন জলের বিক্রিয়া হয় তখন কি হয়, তখন হচ্ছে কি এটা জিপসামে পরিবর্তিত হয়, যার সংকেত CSO4 আর জিপসামকে যখন আমরা জল বার করে দিই তখন তার থেকে উৎপন্ন হয় প্লাস্টার অফ প্যারিস হয়ে গেল। তার মানে অ্যান্সার কি হলো, ইট চেঞ্জেস ইনটু দ্য জিপসাম। তাহলে প্লাস্টার অফ প্যারিসের সাথে যখন জল অ্যাড করি আমরা তখন পাওয়া যায় জিপসাম। তারপরে চলে আসছে কোন রাসায়নিক বিক্রিয়া সাম্যপ্রতিষ্ঠার প্রথম ধাপ কী হতে পারে? হুইচ অফ দ্য ফলোইং স্টেপস ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন ব্যালেন্সিং এ কেমিক্যাল ইকুয়েশন? সাম্যপ্রতিষ্ঠার জন্য কি হতে পারে? সেক্ষেত্রে বলা হয়েছে যে রাসায়নিক হুইচ অফ দ্য ফলোইং স্টেপস ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন ব্যালেন্সিং এ কেমিক্যাল ইকুয়েশন? ব্যালেন্সিং অক্সিজেন অ্যাটম, অ্যাডিং কোএফিসিয়েন্ট র্যান্ডমলি, ব্যালেন্সিং হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড রাইটিং দ্য বলা হয় যে স্কেলেটন ইকুয়েশন। তো প্রথমত বলা হয় যে সমীকরণ সাম্যপ্রতিষ্ঠার প্রথম ধাপটা হয়ে থাকে রাইটিং এ স্কেলেটন ইকুয়েশন বলতে কী বোঝানো হয়? এটা আমরা যখন এনসিইআরটি থেকে বলেছিলাম স্কেলেটন ইকুয়েশন এখন যখন যে সমস্ত বিক্রিয়াতে কোনো প্রতিষ্ঠা হয় না, রাসায়নিক সাম্য প্রতিষ্ঠা হয় না, তাই রাসায়নিক সাম্য বিক্রিয়ার প্রথম ধাপ হলো স্কেলেটন রিয়াকশন, যেখানে কোনো সাম্য প্রতিষ্ঠিত থাকে না। তারপরে তো সাম্যটা ঠিকই প্রতিষ্ঠিত হয়। তারপরে বলা হয় জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কী পাওয়া যায়? হোয়াট হ্যাপেন হোয়েন হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড? তো বলা হয় যে বোথ জিঙ্ক অ্যান্ড হাইড্রোক্লোরিক জিঙ্ক অ্যান্ড হাইড্রোজেন আর অক্সিডাইজ, জিঙ্ক ইজ রেডিউস অ্যান্ড জিঙ্ক ইজ অক্সিডাইজ। বলা হয় জিঙ্ক ইজ অক্সিডাইজ, জিঙ্কটা অক্সিডাইজ হয়ে থাকে।
জারিত হয়ে থাকে। তারপরে চলে আসছে বলা হয় যে কারণ অ্যাকচুয়ালি কী হয়, জিঙ্ক অক্সিডাইজ হচ্ছে কেন, জেটেনের সাথে যখন HCl বিক্রিয়া হয় উৎপন্ন হয় ZnCl2 প্লাস H2। HCl এর বিক্রিয়াতে এখানে অ্যাকচুয়ালি 2 দিতে হয়, দিলে ব্যালেন্স চলে আসে ZnCl2 প্লাস H2। তো এক্ষেত্রে কী করছে, জিঙ্ক অ্যাটম ইলেকট্রন মানে গ্রহণ করছে, সেই জন্য অক্সিডাইজ হচ্ছে, আর যে ইলেকট্রন ছাড়বে সে হবে, রিডিউসড হবে। যাই হোক, তো অ্যাসিড অথবা আর্দ্রতার সংস্পর্শে ধাতুর জারণকে কী বলা হয়? অক্সিডেশন অফ মেটালস ইন দ্য প্রেজেন্স অফ দ্য অ্যাসিড অর ময়েশ্চার ইজ কল্ড, বলা হয় কোরোশন, নিউট্রালাইজেশন, র্যান্সিডিটি অ্যান্ড রাস্টিং। তো সেক্ষেত্রে বলা হয় কি, যে একে বলা হয় কোরোশন বা ক্ষয়, অ্যাসিড অথবা আর্দ্রতার সংস্পর্শে যখন কি হয়, অ্যাকচুয়ালি কোরোশন হয়, যার জন্য ধাতুটা ক্ষয় হয়। তড়িৎ চালনার বলা হয় যে 6 নম্বর কোশ্চেন, তড়িৎ চালনা করে বিয়োজন বিক্রিয়ার উদাহরণ, নিম্নলিখিত কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিকম্পোজিশন রিয়াকশন দ্যাট অকার্স ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক কারেন্ট? হিটিং ক্যালসিয়াম কার্বনেট, ডিকম্পোজিশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাই হিট, ডিকম্পোজিশন অফ দ্য সোডিয়াম বাইকার্বনেট বাই হিট অ্যান্ড ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। তো তড়িৎচালনা করে বিয়োজন হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার ছাড়া আর কিছুই হয় না, সেরকম যে এটাই হবে, যে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারের সাহায্যে, এটা হলো তড়িৎ বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। তারপরে বলা হচ্ছে ব্লিচিং পাউডার প্রস্তুতিতে ক্লোরিন গ্যাস ভূমিকা কী? হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ক্লোরিন গ্যাস ইন দ্য প্রিপারেশন অফ দ্য ব্লিচিং পাউডার? তো ইট রিয়াক্ট উইথ দ্য ড্রাই স্লেকড লাইম টু ফর্ম ব্লিচিং পাউডার, it reacts with the water to produce the hydrogen peroxide, it is used to catalyze for the reaction, it is used to neutralize calcium hydroxide। তো ব্লিচিং পাউডার প্রস্তুতিতে বলতে হবে যে এর ভূমিকা কি, বলতে হবে যে ইট রিয়াক্ট উইথ ড্রাই স্লেক লাইম টু ফর্ম দ্য ব্লিচিং পাউডার। রোল অফ দ্য ক্লোরিন গ্যাস, তাহলে ক্লোরিনের সাথে মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে যখন বলা হয়, স্ল্যাক লাইমের সংকেত কি? স্ল্যাক লাইমের সংকেত হচ্ছে CaOH2, এর সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করে Ca ব্র্যাকেটের মধ্যে OCl, বাইরে Cl, OClCl, তো বা OCl2 বলা যেতে পারে। তো এটাকে বলা হয় ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার প্রস্তুতি যখন যে কোনটা হবে, তাহলে ইট রিয়াক্ট উইথ দ্য ড্রাই স্লেক লাইম টু ফর্ম ব্লিচিং পাউডার। তারপরে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টির পিএইচের মান কত? অ্যাসিড বৃষ্টির পিএইচের মান কত হয়? যেরকম লেস হয়ে যায়, কমে যায়, মানে 5 মোর দেন 7 না, একদম হবে না, মোর দেন 5.6 বা লেস দেন 7 না, লেস দেন 5.6, মানে এতে কমে যায়। বলা হয় হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে দ্রবণে পিএইচের মান কী রূপ পরিচিত হয়? অ্যাজ পার দ্য কনসেন্ট্রেশন অফ দ্য হাইড্রোজেন আয়ন ইনক্রিজ দ্য পিএইচ ভ্যালু। তো হাইড্রোনিয়াম আয়নের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, দ্রবণে পিএইচের মান কী হয়? দ্রবণে পিএইচের মান যত কমে ডিক্রিজ করে, অর্থাৎ পিএইচের মান ডিক্রিজ করা মানে কী হয়? অ্যাসিডিটি বাড়ে। পিএইচের মান যত ডিক্রিজ করবে তত কী হবে? অ্যাসিডিটি বাড়বে। কোনো জৈব যৌগের সমরূপ শ্রেণী হলো a homologous series is a group of organic compounds that have the same molecular formula, no relation to each other, the same structural formula and the same functional group but differ a CH2 group। তো বলা হচ্ছে কি, কোনো জৈব যৌগের সমরূপ শ্রেণী হলো, সমরূপ শ্রেণী বলতে বলা হয় হোমোলোগাস, বলতে বলা হচ্ছে যে একই ধরনের ফাংশনাল গ্রুপ থাকবে বাট ডিফার ফ্রম দ্য CH2 গ্রুপ। যদি আমরা বলি যে সমরূপ শ্রেণীগুলোর মধ্যে অ্যালকোহল গ্রুপের যেগুলো হয়, যেমন CH3OH, মিথাইল অ্যালকোহল, C2H5OH, ইথাইল অ্যালকোহল। তার মানে এদের ডিফারেন্সটা কোথায় হচ্ছে? এদের ডিফারেন্সটা হচ্ছে CH2-তে। আবার যদি আমরা দিই 2 করে বাড়বে, যেমন C3H7ও দেওয়া যায়, এটাও কিন্তু অ্যালকোহল গ্রুপের, মানে এটা কিন্তু সমরূপ শ্রেণীর মধ্যে পড়ছে, বাট এদের ডিফারেন্সটা হচ্ছে কোথায়? CH2 গ্রুপের জন্য। ঠিক আছে, সেম ফাংশনাল গ্রুপ, এদের ফাংশনাল গ্রুপ এক, বাট CH2 গ্রুপটা আলাদা। তারপরে বলা হচ্ছে যে CuOর সাথে হাইড্রোজেনের বিক্রিয়াতে Cu+H2 উৎপন্ন হয়, এই বিক্রিয়া কোন যৌগটা অ্যাকচুয়ালি বিজারিত হচ্ছে? ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি রেডিউসড হচ্ছে কোনটা?
তো এখানে ব্যাপারটা কি হচ্ছে যে অক্সিজেন ছাড়ছে যে সে বিজারিত হচ্ছে, ঠিক আছে, গোন করলে জারিত হয়, তাহলে অক্সিজেন ছাড়ছে কি এখানে কপার, সুতরাং কপারটা কি হবে সিইও। কোন যৌগ যদি বলে বিজারিত হচ্ছে তাহলে সিইও, কারণ সিইও কপার অক্সিজেন ছেড়ে দিয়ে উৎপন্ন করছে কপারে, সেই জন্য বিজারিত হচ্ছে। তারপর বলে বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়ে কোন পদার্থ দায়ী, হুইচ সিনথেটিক কেমিক্যাল আর রেসপন্সিবল ফর দ্য ডিপ্লেশন অফ দ্য ওজোন ইন দ্য অ্যাটমসফিয়ার। তো ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, CO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তো এটা তো সিএফসি হবে, সিএফসি এর জন্য ওজোন নিঃসরণের জন্য সবথেকে দায়ী হয়। তারপর বলা হচ্ছে কোন বিক্রিয়ায় অধক্ষেপণ অনুষ্ঠিত হয়, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন ইজ অ্যান এক্সাম্পল অফ এ প্রেসিপিটেশন, CaCO3, তা থেকে CO প্লাস CO2, HCl প্লাস NaOH থেকে NaCl প্লাস H2O, H2O 2H2 প্লাস O2 থেকে 2H2O, NaCl প্লাস AgNO3 থেকে GCl NaNO3। কী বলেছে? অধক্ষেপণ অনুষ্ঠিত হয়, অধক্ষেপিত হয় একমাত্র ওই AgCl যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা এই সিলভার ক্লোরাইড যেটা এটা বিক্রিয়াটা সেটাই হলো, এই বিক্রিয়াতে AgCl অধক্ষিপ্ত হয়, সাদা অধক্ষেপ পড়ে। লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে বিজিত হয় সেটা লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। বাদামি বর্ণের গ্যাসটার নাম কি? বাদামি বর্ণের গ্যাসটার নাম হলো বলা হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। বাদামি বর্ণের যে গ্যাসটা উৎপন্ন হয় লেড নাইট্রেট PbNO3 কে উত্তপ্ত যদি করা হয় PbO প্লাস NO2 উৎপন্ন করবে। PbO প্লাস NO, অ্যাকচুয়ালি এটা হবে না, বিক্রিয়াটা এরকম হবে, তার সাথে অক্সিজেনও থাকবে, NO2 প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে কটা হলো? 6টা। যাই হোক, তারপরে চলে আসছে, তো তাহলে কী হলো? এটা নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা অ্যাকচুয়ালি বাদামি বর্ণের গ্যাস হয়ে থাকে। নিম্নলিখিত কোন বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়ার উদাহরণের মধ্যে পড়ে? হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন রিপ্রেজেন্ট দ্য কম্বিনেশন রিয়াকশনের মধ্যে পড়ে? কোনটা? কম্বিনেশন রিয়াকশন মানে দুটো বিক্রিয়া পদার্থ যুক্ত হয়ে একটা বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করবে। সেক্ষেত্রে কী হচ্ছে বলা হয় CaO থেকে CO প্লাস H2 থেকে CaOH2 একটা হলো, CaCO3 থেকে, এটা তো বিয়োজন বিক্রিয়ার মধ্যে পড়ছে, এটা ভেঙে যাচ্ছে, KCl3 ক্ষেত্রেও ভেঙে যাচ্ছে, NaCl থেকেও মোটামুটি এটা 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 অধক্ষেপণ বিক্রিয়ার মধ্যে পড়ে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এইটা, দুটো যৌগ থেকে একটা যৌগ উৎপন্ন হওয়া, তাকে বলা হয় সংযোজন। নিম্নলিখিত কোন সংযোজন বিক্রিয়ায় অধক্ষেপ পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন রিয়াকশন উড প্রডিউস এ প্রেসিপিটেট। তো অধক্ষেপ উৎপন্ন হয় কোনটা? NaOH প্লাস FeCl3, NaOH প্লাস Na2CO3, Na2SO4, NaOH প্লাস NaCl আর NaCl KNO3। তো যদি এখানে আমরা দেখি তো সেক্ষেত্রে বলা অধক্ষেপ পাওয়া যাবে এমন একটা বিক্রিয়া, সেটা হলো যে NaOH আর FeCl3 সবই ইনসেটিতে ছিল, আমরা ইনসেটি থেকে পড়েছিলাম। NaOH প্লাস FeCl3 থেকে উৎপন্ন হবে এটা। কোনো যৌগের pH এর মান 11 হয় তাহলে নিম্নলিখিত কোন তথ্যটা ঠিক? If a substance has a pH of 11, which of the following statement is true? যখন pH এর মান 11 হয় তখন কি হয়? pH এর মান 11 মানে আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত অ্যাসিড, 0 থেকে 7, আবার 7 থেকে 14, যত বেশি দেয় তত হচ্ছে কি হয়? বেস হয়, বেসিক হয়, এটা অ্যাসিড হয়। তাহলে এটা বলতে হবে যে কালার, ইট ইজ এ বেসিক ক্যান টার্ন রেড লিটমাস টু ব্লু, ইট ইজ এ বেসিক অ্যান্ড ক্যান টার্ন রেড লিটমাস টু ব্লু। যাই হোক, এটাই। তারপরে চলে আসে কোনো অ্যাসিড দ্রবণের অ্যাসিডীয় বৈশিষ্ট্যের জন্য কোন ধরনের আয়ন প্রয়োজন? হুইচ আয়ন ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাসিডিক প্রপার্টিস অফ অ্যাসিড। তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্যের জন্য প্রয়োজন H+ আয়ন, কমন জিনিস একদম। অ্যাসিডের বৈশিষ্ট্যের জন্য প্রয়োজন H+ আয়ন।
তারপরে চলে আসছে কোনো দ্রবণের পিএইচ এর মান যদি 12 হয় সেই দ্রবণের কোন আয়নের ঘনত্ব সর্বাধিক? A solution has a pH of 12, which ion concentration is higher? তার মানে সেটার মধ্যে 12 আছে মানে পিএইচ এর মান 7 থেকে বেশি, সুতরাং ক্ষারকীয়তার বৈশিষ্ট্য পাওয়া যাবে। তাহলে বোধ এইচ প্লাস আয়ন OH আয়ন হবে কি না? তাহলে সেক্ষেত্রে কী হবে? মোর নাম্বার অফ দ্য H2 মাইনাস অ্যান্ড Cl মাইনাস, না, অনলি OH মাইনাস অ্যান্ড H প্লাস আয়ন। তো সেক্ষেত্রে হবে যে রকমের যে OH মাইনাস আয়নের ঘনত্ব বেশি হবে। OH মাইনাস H প্লাস থাকলে হবে অ্যাসিড, OH মাইনাস থাকলে হবে ক্ষার, বলা হয় বেজ। যখন দুটো মৌল থেকে একটা যৌগ উৎপাদন হয় এই বিক্রিয়ায় কি বলা হয়? when two element react to form a compound it can classified, দুটো থেকে একটা বলা হয় কম্বিনেশন। যখনই দুটো থেকে একটা হবে তখন তাকে বলা হয় কম্বিনেশন রিয়াকশন। তারপরে চলে আসছে ওয়াশিং সোডা। ওয়াশিং সোডার সংকেত কী হয়ে থাকে? ওয়াশিং সোডার সংকেত হয়ে থাকে Na2, এটা তো সবাই জানে, Na2CO3। এবারে ক অণু জল থাকে না 10 অণু জল থাকে, তাহলে অ্যান্সার কী হবে? 10 অণু জল। যাই হোক, তারপরে চলে আসছে একটা দ্রবণের পিএইচ এর মান 8, যদি এই দ্রবণে জল ঢেলে লঘু আয়তনে পরিণত করা হয় পিএইচ এর মানে কিরূপ পরিবর্তন ঘটবে? একটা দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 8, যদি জল ঢেলে একে লঘুতে পরিণত করা হয় তাহলে কি হবে? এ সলিউশন হ্যাজ এ pH 8 if it is diluted with an equal volume of water, what will happen to its pH? তাহলে যখনই pH 8 লঘু করা হচ্ছে তখন তার pH এর মান কি হবে? কমে যাবে। তো pH এর মান কমে গেলে মানে অ্যাসিডিটি ভাব দেখা যাবে। তারপরে বলা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা গৃহস্থালিত বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এর রাসায়নিক সংকেত কী হবে? ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তো বেকিং সোডার রাসায়নিক নাম হয়ে থাকে সোডিয়াম বাইকার্বনেট, যার সংকেত হয়ে থাকে কি? NaHCO3। এইচটা থাকে বলে একে বলা হয় বাইকার্বনেট, এবং একে যখনই হিট করা হবে তখন উৎপন্ন করা কী হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস NaOH। তারপরে চলে আসছে তাহলে মানে কি হলো? সোডিয়াম বাইকার্বনেট। এটা ব্লিচিং পাউডার। তারপরের কোশ্চেন 24 বলা হয় ব্লিচিং পাউডার তৈরিতে কোন দ্রব্য ব্যবহৃত হয়? হুইচ রিঅ্যাক্ট্যান্ট আর ইউজ টু প্রিপেয়ার দ্য ব্লিচিং পাউডার? ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? বলা হয় ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, না। বলা হয় যে ক্লোরিন, এই লাইম আর সালফারিক অ্যাসিড, না, ক্লোরিন অ্যান্ড ওয়াটার। ব্লিচিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? বলা হয় ক্লোরিন গ্যাস এবং ড্রাই ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটা আমরা করলাম CaOH2 তার সাথে ক্লোরিন বিক্রিয়া করে CaOCl2। এটাই হলো ব্লিচিং পাউডারের সংকেত। তারপরে চলে আসছে বলা ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াত পদার্থ কী হয়? দ্য প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন বিটুইন দ্য ইথানল অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড ইজ। ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াতে উৎপন্ন হয় এস্টার উৎপন্ন হয়, যেটা অ্যাকচুয়ালি সুগন্ধ হিসেবে কাজ করে। ঠিক আছে, এস্টার। যেমন ওই যে পাকা কলার গন্ধ, মিষ্টি এই আপেলের গন্ধ, লিচির গন্ধ, এরকম যে গন্ধগুলো এগুলো অ্যাকচুয়ালি এই ধরনের অর্গ্যানিক প্রোডাক্ট থেকে পাওয়া যায়। ইথানলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াতে উৎপন্ন হয় এস্টার। তারপরে চলে আসছে যখন সোডিয়াম কার্বনেটকে জলে মিশ্রিত করা হয় বিক্রিয়াত পদার্থ কী হয়? সোডিয়াম কার্বনেটকে যখন জলে মিশ্রিত করা বিক্রিয়াত পদার্থ কী হয়? when sodium carbonate Na2CO3 dissolved in water, the resulting solution becomes highly reactive with sodium chloride, acidic, basic আর neutral। তো সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়ে থাকে সোডিয়াম কার্বনেটকে যখন জলে মিশ্রিত করা হয় তখন এটা অ্যাকচুয়ালি বিকামস কী হয়? এটা অ্যাকচুয়ালি বেসিকে পরিণত হয়। তারপরে চলো যখন কোনো দ্রবণে সমান সংখ্যক H+ আয়ন এবং OH- উপস্থিত থাকে দ্রবণে pH এর মান কী হয়? pH এর মান কী হয়? when a solution contain equal number of the H+ আয়ন এবং OH- আয়ন, then the pH of the solution কী হয়? সমপরিমাণ যখন থাকে তখন সেটা pHটা কী হয়? অ্যাকচুয়ালি হয়ে থাকে নিউট্রাল, pH এর মান হয়ে থাকে 7। অম্ল বা অ্যাসিড
ব্যক্তিতে আক্রান্ত কোনো ব্যক্তিকে বলতে পারে যে অম্লনাশক কোন উপাদান প্রদান করা হয়। পিপল অফ দ্য হ্যাভিং অ্যাসিডিটি প্রবলেম আর ট্রিটেড উইথ অ্যান্টাসিড দ্যাট কন্টেন হুইচ অফ দ্য ফলোয়িং, বলা হয় হুইচ অফ দ্য ফলোয়িং, সেক্ষেত্রে বলা হয় তাকে মিল্ক অফ ম্যাগনেশিয়া দেওয়া হয়। অ্যাসিডে আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয় মিল্ক অফ ম্যাগনেশিয়া। এর সংকেত হচ্ছে কি, এর সংকেত হয় MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এ দ্রবণ দিয়ে তাকে, যেহেতু দ্রবণ দিয়ে জিনিসটাকে নিউট্রাল করার চেষ্টা করা হয়, তার নাম হলো বলা হয় মিল্ক অফ ম্যাগনেশিয়া। তারপরে চলে আসছে 29-এর দাগেরটা, কপার সালফেটের জলীয় দ্রবণে কোন ধাতু অধক্ষিপ্ত করবে? কপার সালফেটের জলীয় দ্রবণ ফেরাস সালফেট এবং কপার, সেক্ষেত্রে বলতে হবে যে ফেরাস সালফেট কপার সালফেটের জলীয় দ্রবণে কোন ধাতু কপার অধক্ষিপ্ত করবে? কপার সালফেটের জলীয় দ্রবণে আয়রন দিলে কপার অধক্ষিপ্ত করবে। মানে বিক্রিয়াটা হবে এরকম, Fe + CuSO4 FeSO4 + Cu। তারপরে চলে আসছে কোন সংযোজন বিক্রিয়া সাধারণ রূপ কোনটা? দ্য জেনারেল ফর্ম অফ এ কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, A + B থেকে AB উৎপন্ন হয়, এটাই হলো সাধারণ রূপ। দুটো প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট উৎপন্ন হয়। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? বলা হয় ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট, না ডাইহাইড্রেট, না ক্যালসিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট, না ক্যালসিয়াম ক্লোরাইড সেমিহাইড্রেট। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট, এর নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট। সংকেত কি হয়, CSO4 ½ H2O। যখন সোডিয়াম সালফেটের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করা হয়, সোডিয়াম সালফেটের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করা হয়, তখন কি উৎপন্ন হয়? বেরিয়াম সালফেট অধক্ষিপ্ত হয়। সোডিয়াম সালফেটের দ্রবণে যখন বেরিয়াম ক্লোরাইড যুক্ত করা হয়, Na2SO4 BaCl2, বেরিয়াম সালফেট অধক্ষিপ্ত হয় প্লাস 2NaCl উৎপন্ন হয়, বলা হয় যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, বলা হয় যে বেরিয়াম সালফেট উৎপন্ন হয়। তারপরে চলে আসছে একটা অসম্পৃক্ত কার্বোহাইড্রেট যার একটা দ্বিবন্ধন বর্তমান, সেটা কোনটা? তো দ্বিবন্ধন বর্তমান কার হবে? এর মধ্যে বলা হয় যে C3H4। তো C3H4 অ্যাকচুয়ালি C2H2 হচ্ছে কার হয়? অ্যাসিটিলিন। C3H6 এর ক্ষেত্রে একমাত্র ডাবল বন্ড বর্তমান আছে। কারণ ডাবল বন্ডের সংকেত হয়ে থাকে কি? ডাবল বন্ডের সংকেত আমরা জানি CnH2n হয়ে থাকে, আর যখন সিঙ্গেল বন্ড হয় -2 হয়, আর যখন হচ্ছে ট্রিপল বন্ড হয় +2 হয়। তো সেক্ষেত্রে মোটামুটি এর সংকেত হয়ে থাকে কি? CnH2n। তাহলে এখানে CnH2n এর ফর্মুলা মেনটেন করছে কি? একমাত্র এইটা, সেই জন্য এটা হলো ডাবল বন্ডের ক্ষেত্রে। তারপরে চলে আসছে যখন কোনো উত্তপ্ত কালো কপার অক্সাইডের উপর দিয়ে যখন আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করব, তখন কি পাওয়া যাবে? উত্তপ্ত কালো কপার অক্সাইডের উপর দিয়ে কপার অক্সাইডের উপর দিয়ে যখন হচ্ছে গিয়ে চালনা করব, তখন প্রোডাক্ট হিসাবে কি হবে? এটা ব্রাউনিশ কপার মেটাল পাওয়া যাবে। মানে ব্যাপারটা এরকম হলো, সংকেতটা এটা যদি দেখানো যায় ভালো করে, তো এরকম ব্যাপার হবে। CuO-কে যদি আমরা এর উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করি, উৎপন্ন হবে কি? CuO + O2। সেক্ষেত্রে কি হবে? রেডিউস টু ফর্ম ব্রাউনিশ কপার মেটাল পাওয়া যাবে এক্ষেত্রে। তারপরে চলে গেল যে নিম্নলিখিত কোন বিক্রিয়াটা তাম্মচি সংযোজন বিক্রিয়া উদাহরণ? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য এক্সোথার্মিক কম্বিনেশন রিয়াকশন? তাম্মচি বিক্রিয়া উদাহরণের মধ্যে পড়ছে কোনটা? বলা হয় রেসপিরেশন, অ্যামোনিয়াম ক্লোরাইড, ডিসলভ ইন ওয়াটার, ফটোসিনথেসিস, কুইক লাইম ডিসলভ ইন ওয়াটার। তো সেক্ষেত্রে বলা হয়
তাপ উৎপাদক বিক্রিয়া, তাপমোচী বিক্রিয়া, সেক্ষেত্রে হবে কুইকলাইম। কুইকলাইমকে যখন ডিসলভ করা হয় তখন কি হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। যাই হোক, তো মোটামুটি বিক্রিয়াতে একে যখন আমরা হিট দিই, মানে জল অ্যাড করি আর কি, বিজিত হয়। এটা কি হয়, তাপ উৎপন্ন হয়। তো এটা অ্যাকচুয়ালি কুইকলাইমের যে ডিসলভ, যখন যখন জলের মধ্যে ডিসলভ হয় তখন উৎপন্ন করে এটা। তারপরে চলে আসছে, বলা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি এটা বিয়োজিত হয়ে উৎপন্ন করছে এটা, আর এর রিয়াকশন হচ্ছে এইটা, যেটা তাপমোচী বিক্রিয়া, এর সাথে জলের বিক্রিয়াতে উৎপন্ন হচ্ছে তাপমোচী বিক্রিয়া, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। প্রতিস্থাপন বিক্রিয়া যদি একটা অধিক সক্রিয় ধাতুর লবণ অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর লবণকে প্রতিস্থাপিত করে, ফলে বিক্রিয়াটা কি হবে? ইন এ ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ইফ এ মোর রিয়াক্টিভ মেটাল ডিসপ্লেসেস এ লেস রিয়াক্টিভ মেটাল ফ্রম ইটস সল্ট সলিউশন, হোয়াট ইজ দ্য রেজাল্ট? তো সেক্ষেত্রে রেজাল্ট কি হয়, বলা হয়েছে যে দ্য লেস রিয়াক্টিভ মেটাল ইজ ডিসপ্লেস অ্যান্ড মোর রিয়াক্টিভ মেটাল বিকাম পার্ট অফ দ্য কম্পাউন্ড। একদম এটাই হবে, অপেক্ষাকৃত কমের ক্ষেত্রে এটাই হয়। প্রতিস্থাপন বিক্রিয়া যদি একটা অধিক সক্রিয় ধাতুর লবণ অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর লবণকে প্রতিস্থাপিত করে, ফলাফল কী হবে? ফলাফল হবে দ্য লেস রিয়াক্টিভ মেটাল ইজ ডিসপ্লেস অ্যান্ড দ্য মোর রিয়াক্টিভ মেটাল বিকাম পার্ট অফ দ্য কম্পাউন্ড। তারপরে চলে আসে, যখন সোডিয়াম হাইড্রোক্লোরাইড হাইড্রক্সোক্লোরাইডের সাথে কপার সালফেটের বিক্রিয়া কি উৎপন্ন হয়? হোয়াট হ্যাপেন্স ওয়েন সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে কপার সালফেটে বিক্রিয়া হয়? যখন সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে কপার সালফেটে বিক্রিয়া হয় তখন কি উৎপন্ন হয়? বলা হয় যে NaOH এর সাথে, মানে রিয়াকশনটা এরকম হবে যথাক্রমে NaOH প্লাস কপার সালফেট মানে CuSO4, বিক্রিয়া কি উৎপন্ন হবে? বিক্রিয়া উৎপন্ন হবে CuOH2 আর অ্যাকচুয়ালি তাহলে এটা এখানে ব্যালেন্স করতে গেলে OH তাহলে এখানে 2 দিতে হবে, আর উৎপন্ন হবে Na2SO4, বলা হচ্ছে Na2SO4। তার মানে কি হলো, কপার মেটালের কোনো ব্যাপার নেই, কপার হাইড্রক্সাইড প্রেসিপিটেট হবে, অতক্ষিপ্ত হবে কোনটা? কপার হাইড্রক্সাইড প্রেসিপিটেট হবে। তারপর চলে আসছে, বলা হয় ব্লিচিং পাউডার প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন উপাদান ব্যবহৃত হয়? দ্য রিয়াক্ট্যান্ট দ্যাট আর ইউজড ফর দ্য প্রোডাকশন অফ দ্য ব্লিচিং পাউডারের ক্ষেত্রে কি হয়? CaOC না, অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হয়ে থাকে CaOH2 সাথে Cl2 বিক্রিয়া করে উৎপন্ন হয়ে থাকে CaOCl। তো সেক্ষেত্রে বিক্রিয়াটা হয়ে থাকে যে ওই CaOH2 সাথে Cl2 বিক্রিয়া করে উৎপন্ন করে CaOCl + H2। এরপরে চলে আসছে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যখন আমরা উত্তপ্ত করব তখন কি পাওয়া যাবে? অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যখন উত্তপ্ত করা হয়, NH4 অ্যাকচুয়ালি সংকেত হয় এরকম যে NH4 সম্ভবত Cr2O7, অ্যামোনিয়াম ডাইক্রোমেট। একে যখন উত্তপ্ত করা হবে পাওয়া যাবে কি? তো প্রথমত ক্রোমিয়াম অক্সাইড পাওয়া যাবে, Cr2O3 পাওয়া যায়। এছাড়া কি পাওয়া যায়? এছাড়া পাওয়া যায় জল, H2O, মানে 4 অণু জল, এখানে 8টা আছে, 4 অণু জল, তার সাথে উৎপন্ন হবে নাইট্রোজেন। তার মানে কি পাওয়া গেল? ক্রোমিয়াম অক্সাইড এবং নাইট্রোজেন মাস্ট। আবার জলও পাওয়া যায়, তার মানে ক্রোমিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন না, ক্রোমিয়াম অক্সাইড এবং নাইট্রোজেন, এই অপশনটাও হবে। ক্রোমিয়াম অক্সাইড ওয়াটার, এটাও হবে। তো সুতরাং এর মধ্যে একটু গন্ডগোল আছে, যাই হোক অপশনের মধ্যে। তো মোটামুটি রিয়াকশানে এই উৎপন্ন হয়ে থাকে। কি বলেছে এখানে? ডাইক্রোমেট ইজ হিটেড, কি পাওয়া যায়? হ্যাঁ, তো তারপরে চলে আসছে যে বলা হয় 40 যখন সোডিয়াম পরমাণুর সাথে ক্লোরিনের বিক্রিয়া হয় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। প্রতিটা সোডিয়াম পরমাণু গেইনস ইলেকট্রন, গেইনস প্রোটন, না প্রতিটা সোডিয়াম পরমাণু তখন কি করে? তখন অ্যাকচুয়ালি কি হয়, সোডিয়ামের সাথে যখন
তখন প্রতিটা সোডিয়াম পরমাণু কী করে, ইলেকট্রন ছাড়ে, একটা করে ইলেকট্রন ছাড়ে, এবং Na+Cl2 থেকে, যখন Na+Cl থেকে বলা হয় ক্লোরিনের ক্ষেত্রে কটা থাকে, ক্লোরিনে 7টা থাকে, 2, 8, 7, তাহলে এর একটা ইলেকট্রন গ্রহণ করবে, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে। আর সোডিয়ামে একটা অতিরিক্ত ইলেকট্রন থাকে, তাহলে সোডিয়ামের সংকেত করা হয় 1:2:2, তার মানে 11, 2, 8, 1, তার মানে এই একটা ইলেকট্রন ছাড়বে, যে ইলেকট্রনটা এখানে অ্যাড হবে, সুতরাং একটা ইলেকট্রন ছাড়বে, এই লুজেস ইলেকট্রন। বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়াটার সামনে আছে, হুইচ অফ দ্য ফলোইং কেমিক্যাল ইকুয়েশন ইজ ব্যালেন্সড। 2H2 O2 থেকে এখানে কি হচ্ছে, 2H2 হচ্ছে, এখানে দুটো আছে, এখানে 4টে আছে, অনেকটা বলা যেতে পারে, ঠিক আছে। তারপরটা বলা হচ্ছে যে H2O2 থেকে 2H2O2, না এটা তো হবে না, H2O2 থেকে H2O, না এটাও হবে না, একমাত্র চলে আসছে এইটা। জ্বালন বিক্রিয়া সিলভারের রং পরিবর্তিত হয়ে কি হয়, এবং তামার রং পরিবর্তিত হয়ে কি হয়। অক্সিডেশন যখন রিয়াকশন হয়, যখন সিলভারের রং পরিবর্তিত হয়ে সিলভারটা অ্যাকচুয়ালি হয় কালো, ব্ল্যাক, আর কপার হয় সবুজ। কপার যারা ধাতু ইউজ করে বিভিন্ন ওই বালাটালা হিসেবে, তারা দেখতে পাবে যে কপার অ্যাকচুয়ালি ক্ষয় হয়ে ওই মানে সবুজ একটা আস্তরণ পড়েছে, হাতে হোক বা আঙুলে হোক, যদি কেউ কপারের আংটি বা কপারের বালা যে ঠিক ইউজ করে থাকে তার ক্ষেত্রে দেখা যাবে। তারপরে চলে আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতি কীরূপ হয়, হোয়াট ইজ দ্য প্রসেস অফ দ্য সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সলভে পদ্ধতি, ক্লোরোঅ্যালকিল পদ্ধতি, হেবার প্রসেস, না কন্ট্যাক্ট প্রসেস। তো সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে হবে, সেক্ষেত্রে এর প্রস্তুতিটা কীরকম হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি ওই ক্লোরোঅ্যালকিল পদ্ধতি আছে, যেটাকে বলা হয় ক্লোরোঅ্যালকিল প্রসেস, এর মাধ্যমে সোডিয়ামটা প্রস্তুত হয়ে থাকে। তো বলা হয় কোন বিক্রিয়া, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন রিপ্রেজেন্ট দ্য কম্বিনেশন অফ দ্য মিথেন প্রস্তুতির বিক্রিয়া কোনটা, CH4O2 থেকে কি কম্বাসন বিক্রিয়া, মানে মিথেনের দহন বিক্রিয়া। তাহলে মিথেনকে যখনই দহন করা হবে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে, কার্বন মনোক্সাইড নয়। তো সেক্ষেত্রে 1 নম্বর বিক্রিয়াটা কি বলা যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। কার্বনের কোন বৈশিষ্ট্য লম্বা শৃঙ্খল এবং রিং তৈরির জন্য দায়ী, হোয়াট প্রপার্টি অফ দ্য কার্বন অ্যালাউ ইট ফ্রম দ্য লং চেন অ্যান্ড রিংস। তো অ্যাবিলিটি, কার্বনের অ্যাকচুয়ালি ওটা ওই মাল্টিপল বন্ড টেন্ডেন্সি, না অ্যাবিলিটি টু কোভ্যালেন্ট বন্ড, ওর অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ডের যে ক্ষমতা সেটার জন্যই হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলতে হবে যে অ্যাবিলিটি টু ফর্ম দ্য মাল্টিপল বন্ড, অ্যাকচুয়ালি ওই শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, সেই জন্য। তো অ্যাবিলিটি টু ফর্ম মাল্টিপল বন্ড। পিএইচ স্কেলে গাঢ় নীল রং কি নির্দেশ করে, দ্য ডার্ক ব্লু কালার ইন দ্য পিএইচ স্কেল। পিএইচ স্কেলে গাঢ় কালারটা নির্দেশ করে থাকে কি, স্ট্রং বেসিক সলিউশনকে নির্দেশ করে গাঢ় কালারটা। এটা অ্যাকচুয়ালি ইনসেটিভ বইতে ছিল যে এরকম একটা কালার করা ছিল, যে ঠিক আছে 0 থেকে 14 পর্যন্ত ছিল, মাঝখানে ছিল 7, এটা 0, এটা 14, এটা ছিল 7। তারপরে বলা হয় শক্তিশালী অ্যাসিডীয় দ্রবণের পিএইচের মাত্রা কীরূপ, হোয়াট ইজ দ্য পিএইচ রেঞ্জ অফ দ্য স্ট্রং অ্যাসিডিক সলিউশন। স্ট্রং অ্যাসিডিক সলিউশনের পিএইচের মাত্রা কত হবে, বলা হয় যে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে 0 থেকে 3 হবে। তারপরে চলে আসছে মিথেনের লুইস আকার কীরূপ হয়ে থাকে, মিথেনের লুইস আকার কীরূপ হয়, হুইচ অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্ট দ্য কারেক্ট লুইস স্ট্রাকচার অফ মিথেন। কার্বন অ্যাটম বলা হচ্ছে a carbon atom bonded to 4 hydrogen atom with single bonds, bonded hydrogen atom with the single bonds, carbon atom bonded to the 4 hydrogen atom, সেই জন্য অ্যাকচুয়ালি মিথেনের লুইস স্ট্রাকচার হয়ে থাকে এরকম, মানে স্ট্রাকচারটা এরকম দাঁড়ায়, কার্বন তো এই কার্বনের 4টে হাতে প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন থাকে। আচ্ছা, কার্বনের এমনি যোজ্যতা হয় 4টে, মানে 4 যোজ্যতা হয়, তো প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়, এরকম ভাবে স্ট্রাকচার তৈরি করে। তারপরে বলা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড উপজাত পদার্থ কি উৎপন্ন হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে, মানে ধরো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়, সেক্ষেত্রে উৎপন্ন হবে কি NaCl প্লাস H2O। তো তাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে উৎপন্ন হয় সোডিয়াম, বলা হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড না, সোডিয়াম ক্লোরাইড NaCl
তার সাথে ওয়াটার। বলা হয় সল্ভেট পদ্ধতিতে কোন যৌগ থেকে কাপড় কাচা সোডা পাওয়া যায়? সল্ভেট পদ্ধতিতে কোন যৌগ থেকে? ওয়াশিং সোডা Na2CO3 10H2O হয় সংকেত। ইজ অবটেন ফ্রম দ্য হুইচ অফ দ্য ফলোইং? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম সালফেট। তো যতক্ষণ যে ওটা সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম বাইকার্বনেট থেকেই পাওয়া যাবে। সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে আমরা পেয়ে যাবো NaHCO3 সল্ভেট পদ্ধতিতে। নিম্নলিখিত কোন বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়াকে নির্দেশ করে না? হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন ডাজ নট রিপ্রেজেন্ট এ নিউট্রালাইজেশন রিয়াকশন? নিউট্রালাইজেশন রিয়াকশনকে নির্দেশ করে না কোনটা? সেক্ষেত্রে বলা হয় যে H2S ওপর COH হোল্ডি থেকে CS ওপর, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা নির্দেশ করে না বলছে। CH3OH থেকে এটা অ্যাসিডের ক্ষারে বিক্রিয়া, ঠিক আছে, এটাও নির্দেশ করে। HCl এটা তো অবশ্যই নির্দেশ করবে। Na2CO3 HCl এটা নির্দেশ করে না। এটা অ্যাকচুয়ালি নিউট্রালাইজেশনের মধ্যে পড়ে না। MnO2 সাথে HCl বিক্রিয়া MnCO2 + H2 + Cl2 উৎপন্ন হয়। এই বিক্রিয়া কোন যৌগটা বিজয়িত হয়? হোয়াট ইজ অ্যান বিং রিডিউসড? হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, ম্যাঙ্গানিজ। তো সেক্ষেত্রে বলা হয় ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হচ্ছে কি হয়? বিজারিত হয়। ম্যাঙ্গানিজ যৌগটা কি হয়? বিজারিত হয়। নিম্নলিখিত কোন কারণটা সংযোজন বিক্রিয়ার উদাহরণের মধ্যে পড়ে? হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেসক্রাইবড ফর দ্য কম্বিনেশন রিয়াকশন? A compound breaks down into simpler substances. A reaction where product releases gas. Two elements combine to form a compound. দুটো এলিমেন্ট যুক্ত হয় হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে। সমযোজী যৌগের কম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয়ে থাকে কারণ they are generally gaseous states. They have weak intermolecular forces. They have strong bond with intermolecular forces এই দ্য মলিকুলস অ্যান্ড দে হ্যাভ স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ইনফরমেশন ফোর্সেস। তো এদের মধ্যে অ্যাকচুয়ালি ইন্টারমলিকুলার ফোর্সেস খুব, এটা এলিমেন্টগুলো কম্বাইন করে একটা, এদের মধ্যে ইন্টারমলিকুলার যে ফোর্স হয় সেটা খুবই যে ঠিক উইক হয়। সেই জন্য এই কারণের জন্য এরা অ্যাকচুয়ালি কী করে, এরা এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কম হয়ে থাকে সমযোজী যৌগগুলো। তারপরে বলা হচ্ছে ব্লিচিং পাউডারের বিক্রিয়া কোনটা? বলা ব্লিচিং পাউডারের বিক্রিয়া COH হোল্ডের সাথে Cl2 বিক্রিয়া করবে। এই তো COCl Cl2 + H2, এটা হলো ব্লিচিং পাউডারের বিক্রিয়া। তখন সুতরাং বুঝতেই পারছো যে এই কোশ্চেন বারবার এসছে। তারপরে চলে আসছে যে কোনো ধাতু বাতাসে সব থেকে কম ক্ষয় করে? হুইচ অফ দ্য ফলোইং মেটাল সব থেকে কম ক্ষয় কোনটা? যদি বলা হয় ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, এর মধ্যে বাতাসে কম ক্ষয় হয় যতক্ষণ যে কপার সে তুলনায়। আর যদি বলে সব থেকে কম ক্ষয় হয় কার, সেটা হলো গোল্ড। তারপরে চলে আসছে বলা হয় দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত সম্পন্ন হয়ে থাকে। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ইউজুয়ালি অকার ইন অ্যাকোয়াস সলিউশন, গ্যাসিয়াস স্টেট, অল দ্য থ্রি স্টেট অ্যান্ড সলিড স্টেট। দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া অ্যাকচুয়ালি সম্পন্ন হয়ে থাকে কোথায়? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে অ্যাকোয়াস সলিউশনে। তারপরে বলা হচ্ছে অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগের ফর্মুলা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ফর্মুলা ফর দ্য ফার্স্ট মেম্বার অফ দ্য অ্যালকিন সিরিজ? তো অ্যালকিনের অ্যাকচুয়ালি ডাবল বন্ডের ক্ষেত্রে ফর্মুলা হয় CnH2n। অ্যালকিন কিনের ক্ষেত্রে হয়, তার মানে হবে কোনটা? C5H10 বলা যেতে পারে। যদি বলে প্রথম যৌগের ফর্মুলা C2H4, ঠিক আছে, এর সংকেত হয়ে থাকে মানে ডাবল বন্ড। বলা হয় কোন রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন বিক্রিয়া বলা হয়? দ্য ব্যালেন্স ইকুয়েশন হুইচ শো দ্য ডিকম্পোজিশন অফ দ্য হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডকে উত্তপ্ত করলে H2O এবং জল উৎপন্ন হয়। এটাকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড উত্তপ্ত করলে H2O এবং জল উৎপন্ন হয়। নিম্নলিখিত কোন কার্বনের বহুমুখী বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? কোনটা? সেক্ষেত্রে বলা হয় কার্বনের বহুমুখী বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। কার্বন ক্যাটিনেশন ধর্ম রয়েছে, ক্যান ফর্ম দ্য আয়নিক বন্ড উইথ ইটসেলফ। কার্বনের ক্যাটিনেশন ধর্ম তো আছেই। আর বলা হচ্ছে যে কার্বন ক্যান ফর্ম দ্য সিঙ্গেল ডাবল ট্রিপল বন্ড, এটা ঠিক আছে। তাহলে চলে আসছে যথাক্রমে কোনটা, যে কার্বন এক্সিবিট মানে ভার্সেটাইল বহুমুখী বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না কোনটা?
কার্বনের ক্ষেত্রে আয়নিক বন্ড নিজের সাথে তৈরি করে এটা বলা যায় না। তো এ তো ক্যাটিনেশন ধর্মের মধ্যে, এ তো বৈশিষ্ট্যগুলো, বাকিগুলো সবকটাই তোর বৈশিষ্ট্য। এক টুকরো দস্তার কুচি বা জিঙ্ককে 3টে বিভিন্ন দ্রবণে রাখা হলে, যেখানে লেড নাইট্রেট, অ্যালুমিনিয়াম সালফেট ও সিলভার নাইট্রেট আছে, কোন দ্রবণটা দস্তা কুচিকে অধক্ষিপ্ত করতে সমর্থ হবে? Piece of zinc is placed in the 3 different solution: lead nitrate, aluminum sulfate and silver nitrate. Which of the solution will zinc be able to displace the metal from its solution? তো সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে lead nitrate and silver nitrate, only silver nitrate, aluminum sulfate and silver nitrate, lead nitrate and aluminum sulfate. তো সেক্ষেত্রে যদি আমরা দেখি অ্যাক্টিভিটির দিক থেকে সব থেকে কম অ্যাক্টিভ মেটালগুলোর মধ্যে দস্তাকে অধক্ষিপ্ত করবে দস্তা অর্থাৎ জিঙ্ক উপরের দিকে আছে। আর এর যে এটা হয়, সিরিজটা হয়, যেখানে আমরা জানি প্রথমে পটাশিয়াম মনে হয়, তারপর সোডিয়াম, তারপর সম্ভবত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, 3টে আম একসাথে হয়ে গেল। এরপরে চলে আসছে ওই জিঙ্ক আয়রন, এটা এই 5টা হয়ে গেল। তারপরে চলে আসছে জিঙ্ক আয়রন লেড, জিঙ্ক আয়রন লেড, তারপরে মনে হয় হাইড্রোজেন একটা রয়েছে এখানে ঢুকবে। তারপরে সম্ভবত ছিল কপার সিলভার গোল্ড, না কপার সিলভার মার্কারি গোল্ড, কপার সিলভার এজি হয় না, কপার মার্কারি সিলভার গোল্ড, সবসময় গোল্ডের আগে হবে সিলভার, মার্কারি সিলভার গোল্ড। এটা পুরো কমপ্লিট হয়েছে। তার মানে এটা 4টে, এটা 4টে, কটা হলো? 8টা, এদিকে 5টা, 13টা। তো 13টা মৌল কিরমভাবে আমরা মনে রাখবো? তো সেক্ষেত্রে একে অধক্ষিপ্ত করতে গেলে তাহলে এর নিচের সিরিজের মানে জিঙ্কের নিচের ধাতুগুলো দেখতে হবে। কে কে রয়েছে? সিলভার আছে, আয়রন আছে, লেড আছে, সব কটা। তার মানে দেখতে হবে লেড আছে, সিলভার আছে, 1 নম্বর হবে। সিলভার আছে, নাইট্রেট, সিলভার নাইট্রেট অনলি না। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম হবে না। লেড নাইট্রেট, অ্যালুমিনিয়ামে কোনো গল্প হবে না, শুধু তাহলে হবে প্রথমেরটা লেড নাইট্রেট এবং হবে সিলভার নাইট্রেট, কারণ জিঙ্কের নিচে আছে কি লেড, জিঙ্কের উপরে আছে অ্যালুমিনিয়াম, শুধু অ্যালুমিনিয়ামের কোনো গল্পই হবে না। তারপরে চলে আসছে জিঙ্ক সালফেটের সাথে, জিঙ্কের সাথে কপার বিক্রিয়া, জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপন্ন হয়। এখানে জিঙ্কের কী হয়? জিঙ্ক যতক্ষণে যে কী করছে, জিঙ্ক হচ্ছে সালফেট ইলেকট্রন গ্রহণ করছে মানে অক্সিডাইজ হচ্ছে। যখন ইলেকট্রন গ্রহণ করে তখন কী হবে? অক্সিডাইজ হয় মানে জারণ ঘটবে। ইলেকট্রন ছাড়লে তখন কী হয়? বিজারণ। ইলেকট্রন গ্রহণ করছে মানে জারণ বিক্রিয়া, মানে জারিত হচ্ছে। বলা হয় 63, যখনই সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া ঘটানো হয়, সোডিয়াম ক্লোরাইড NaCl এর সাথে সিলভার নাইট্রেট AgNO3 বিক্রিয়া যখনই ঘটানো হয় তখন উৎপন্ন হয় কি NaNO3 প্লাস AgCl। তো বলা হচ্ছে যে কি ফর্মেশন অফ ওয়াটার, ফর্মেশন অফ দ্য প্রেসিপিটেশন রিঅ্যাকশনের মধ্যে পড়ে যায় এটা। তারপরে বলা হচ্ছে কার্বন কাজের সোডার ফর্মুলা। হোয়াট ইজ অ্যান কার্বন কাজের সোডার ফর্মুলার মধ্যে কই তো Na2CO3 10H2, একদম কার্বন কাজের সোডার ফর্মুলা। কার্বন কাজের সোডার ফর্মুলা Na2CO3 10H2 হয়ে গেল। আর যদি বলে খাবার সোডা হবে কি Na2CO3, এটা হলো খাবার সোডা, সোডিয়াম কার্বনেট। এই দুটোর মধ্যে যখন একটা আসবে কোশ্চেন, কোনো দোকানে পিএইচ এর মান কী হবে যদি তার H+ আয়নের ঘনত্ব বেশি থাকে? তাহলে H+ আয়নের ঘনত্ব বেশি মানে তার কী হবে? পিএইচ এর মান 7 থেকে কম হবে, স্বাভাবিক ব্যাপার। <7 হবে। <7 মানে এইটা 7 কম, 7 থেকে কম, তার মানে 7 বেশি। নিম্নলিখিত কোনটি সমরূপ বা সদৃশ হয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হোমোলোগাস সিরিজ? সদৃশ বা সমরূপ শ্রেণীর মধ্যে পড়ে না কোনটা? সেটা বলা হয় যে C2H4, C2H6, C3H6, C4, C2H2, H4, 2, 4 মধ্যে পড়ে না। CnH2n, C2H5, এটা তো পড়ে যাচ্ছে সবকটা। CH4, C2H6, C3H8, হ্যাঁ 2, 4, 2, 6
ছয় দুই আট, সিএন এইচ টু এন প্লাস ওয়ান, এইচ টু এন প্লাস টু হচ্ছে এটা, এটা তো হয়ে যাচ্ছে সি টু এইচ সিক্স দুই চার, এটা পড়বে না, এক নম্বরটা, বাদ বাকি সব কটা হয়ে যাবে। সিএন এইচ টু এন, সিএইচ টু যদি বলি, এটা সিএইচ টু হবে, তার মানে এটা সিএনএইচ টু এন, দুই হলে চার হবে, হ্যাঁ, তার মানে পড়বে না এইটা। তারপর বলা হচ্ছে কোনো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা কোন দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, কোনো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কিসের আদান প্রদান হয়? আয়নসে আদান প্রদান হয়। যে কোনো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াতে কিসের আদান প্রদান হয়? সেটা হলো আয়নের আদান প্রদান হয়। বেকিং পাউডার বা বেকিং সোডার মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেকিং পাউডার আর বেকিং সোডা? বেসিক পার্থক্য বলতে গেলে একটাই পার্থক্য বোঝা, সেটা হচ্ছে কি বেকিং পাউডার, বেকিং সোডা ইজ এ মিক্সচার অফ দ্য বেকিং পাউডার অ্যান্ড টার্টারিক অ্যাসিড। বেকিং সোডা না, বেকিং পাউডার ইজ দ্য মিক্সচার অফ দ্য বেকিং সোডা অ্যান্ড টার্টারিক অ্যাসিড। ইয়াস, বেকিং পাউডার হতো বেকিং সোডা আর টার্টারিক অ্যাসিডের মিক্সচার, এটাই হবে, বাদ দেখে আর কিছু নেই। যাই হোক, মোটামুটি আমরা কমপ্লিট করলাম। এটা আমাদের আরআরবি জেইর কেমিস্ট্রির সমস্ত কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। জেইর কেমিস্ট্রির কোশ্চেন কমপ্লিট করলাম, যেটা আমাদের আপকামিং এনটিপিসি তো লাগবেই, এছাড়া গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান যাই পরীক্ষা আসুক না কেন, সব পরীক্ষাতে এই কোশ্চেন্সগুলো লাগবে, কারণ কোশ্চেন যত আমরা বেশি কভার করবো, কন্টিনিউ কমপ্লিট করবো, তত আমাদের সাবজেক্টের ডেপথ বাড়বে। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরকম অনেক ভিডিও আসতে চলেছে, ডে টু ডে সমস্ত ভিডিওর কাজ চলছে। আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।